ওকে, থ্যাংক ইউ। আমরা যে ক্লাসে যে অংশে ছিলাম, আমরা আধুনিক ধানের চাষ বইটা পড়ছি। তো আধুনিক ধানের চাষ বইতে আমাদের এই যে যে ছোট ছোট টার্মিনোলজি গুলো আছে, লিফ কালার চার্ট। আমি তোমাদেরকে এখন খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক শিখাই দেবো, সেটা হচ্ছে আহ, এবার বিসিএস এর পরীক্ষাতেও আসছে যে তোমার সমলয় পদ্ধতিতে চাষাবাদ বলতে কি বুঝো। আমাকে একজন বুঝায় বলো, যে জানো সে বলো, আমি আর তাহলে কথা বলবো না। সমলয় চাষাবাদ বা সমলয় কৃষি বলতে কি বুঝো? শাহিন? স্যার, এটা পারবো না স্যার। ইয়ে আছে, গোলাম গোলাম আছে, গোলাম হোসেন। আচ্ছা, আমি স্যার, একটু এই টার্মটা কি অন্য কোনো নাম আছে? না, এই নামটা ফার্স্ট দেখো, শুনলাম মনে হয়। বাংলায় আচ্ছা। বলে সমলয় কৃষি, ইংরেজিতে বলে সিনক্রোনাইজড এগ্রিকালচার বা হারমোনাইজড এগ্রিকালচার। আচ্ছা, খুব সহজ করে বলি। আমাদের ও, বাংলাদেশে তোমার কম্বাইন্ড হারভেস্টার মানে ধান কাটার মেশিন খুবই জনপ্রিয় হচ্ছে এখন। হাওর অঞ্চলে এই বছর, এই যে এই বছর হাওর অঞ্চলে আমরা ধান কাটতে পারি নাই, প্রপারলি পারি নাই। কেন পারি নাই? কারণ হচ্ছে লেবার নাই। আমার ক্ষেতে ধান পেকে আছে, লেবার নাই। লেবারের দাম কত? 1400-1500 টাকা লেবার। তাহলে আমরা যদি কম্বাইন হারভেস্টার দিয়ে কাটতে পারতাম, একদিনে 30, 40, 50 একর হারভেস্ট করে ফেলতে পারতাম। তাহলে আমরা কম্বাইন হারভেস্টার তাহলে মানে ইউজ করতেছি না, কেন করতেছি না? এখানে দুইটা ক্রাইসিস আছে। কারো জমিতে ধান পাকছে, কারো জমিতে পাকে নাই, কারো জমিতে কাঁচা, কারো জমিতে বেশি পাকা। এখন এক জমির উপর দিয়ে আরেক জমিতে যেতে পারতেছে না। আমরা যদি পুরো একটা বিস্তীর্ণ জমিতে সব কৃষক একসাথে এট এ টাইমে একই জাতের ধান লাগাইতাম, একই সাথে ধান পাকতো, একই সাথে আমরা টেক কেয়ার করতাম, একই সাথে ধান কাটতে যেতাম, তাহলে কি হইতো আমাদের? আমাদের পুরো জমিতে একসাথে ধান লাগাইতে পারতাম, পুরো জমিতে একসাথে আমরা ধান কাটতে পারতাম। তখন আমরা ধান লাগানোর জন্য মেশিন ইউজ করতে পারতাম, ধান কাটার জন্য মেশিন ইউজ করতে পারতাম। তাহলে এই যে প্রক্রিয়াটাকে, এটাকে বলা বলা হয় সমলয় কৃষি। ইংরেজিতে বলা হয় হারমোনাইজড এগ্রিকালচার বা সিনক্রোনাইজড এগ্রিকালচার। কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, এখন একটা কথা বলি। সমলয় কৃষিতে আমাদের ধান লাগানোর জন্য তোমার আমরা যে মেশিনটা ব্যবহার করি, সেই মেশিনে ধান লাগানোর মানুষে তো ধান লাগাবে না পুরো একটা জমিতে। সেটা ধানের চারা করা হয়, ট্রেতে করা হয়। ধানের চারা কোথায় করা হয়? ট্রেতে করা হয়। ট্রেতে করলে সুবিধাটা কি? ধানের চারা ট্রেতে করলে এই চারাটা তোমার তুমি জমিতে করে দিতে পারবা, এই যে উম, জমিতে সরাসরি এই লাগাই দিতে পারবা। ঠিক আছে? এটাকে ইংরেজিতে বলে রাইস ট্রান্সপ্লান্টার। তাহলে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে জমিতে ধান লাগাইতে গেলে তোমার ধানের যে চারা করতে হবে, সেই চারা করা যাবে তোমার কিভাবে চারা তৈরি করা যাবে? সেটা করা যাবে তোমার ট্রেতে চারা করতে হবে। এবং তোমরা ট্রেতে চারা কখনো দেখছো কিনা? কেউ দেখছো? কেউ যদি এখানে থাকো বলো দেখি। তোমরা এগ্রিকালচারে পড়ছো, এই জিনিসগুলো চোখের সামনে দেখো নাই? কেউ দেখো নাই? আচ্ছা, আশিস, আছো আশিস? স্যার। বলো। স্যার, এমনিতে ওই লাউ বা অন্য ওখানে করছিল আর কি, ট্রেতে। এটা দেখেছি। আর স্যার, ওই হাইড্রোপনিক্স, ওই ক্ষেত্রে দেখেছি যে হলো ওই গমের চারাগুলো করা হয় আর কি, সেইটা দেখেছি গরুর খাবার হিসেবে। কিন্তু ধানেরটা দেখা হয়নি। আচ্ছা, তোমরা এটা একটু দেখে নিবা, অথবা আজকেই তুমি ইউটিউবে সার্চ দিবা যে সমলয় কৃষি অথবা হারমোনাইজড এগ্রিকালচার, দেখবা চলে আসছে, প্রচুর ভিডিও পাবা। দেখে ফেলবা জিনিসটা তো, এটা আধুনিক কৃষির একটা অংশ। তাহলে এখন আগাছা দমন। আগাছা দমনের মধ্যে ধান খেতে কি কি ধরনের আগাছা হয় তোমরা জানো? ধান ক্ষেতের একটা মেজর সমস্যা হচ্ছে শ্যামা ঘাস। হ্যাঁ, এখন শ্যামা ঘাসের সাইন্টিফিক নেম কি? কে 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 বলতে পারবে এখানে? রিফা, বলতে পারবা? ইকাইনো কলোয়া ক্রাসকালি। হ্যাঁ, তাহলে মুখের স্যার মধ্যে আছে, দুইটা তুমি আছে। বলো না কি জন্য? এতক্ষণ ধরে তুমি চাপায় রাখছো কি জন্য পেটের মধ্যে? তোমার কি মনে হয় এইখানে যে তুমি বললে তোমার লস হবে? এখানে বললে তোমার আরেকবার তোমার মনে পড়বে, এবং এটা আর ভুল হবে না। এই জন্য বলতেছি, বলবা। আচ্ছা,
আমরা জমিতে তোমার যে ধরনের এই যে দেখো ধান বপনের মধ্যে 1 থেকে 3 সের পানি থাকা অবস্থায় প্রি ইমার্জেন্স আগাছানাশক, তাহলে আগাছানাশক দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রি ইমার্জেন্স, একটা হচ্ছে পোস্ট ইমার্জেন্স। তারপরে তোমার প্রি ইমার্জেন্স আগাছানাশক এর মধ্যে তোমাকে যদি বলে যে কয়েকটা নাম বলেন, দেখো আমরা কিন্তু নাম বলতে গেলে বলতে পারি না, হ্যাঁ। যেমন রিফিট, সুপারহিট, ভ্যানিশ, এই নামগুলো বাজারে অ্যাভেলেবল ইয়ে আছে তোমার, এই এই নামে বাজারে অ্যাভেলেবল হার্বিসাইড আছে। অ্যামক্লোর, অ্যাক্টিভার, এই জিনিসগুলো তোমার বাজারে পাওয়া যাবে। এই কয়েকটা জিনিস নাম শিখে রাখতে হবে। ধান ক্ষেতের কয়েকটি আগাছানাশকের নাম বলুন। জৈবিক পদ্ধতিতে তোমার মানে ধান খেতে কিভাবে কি ভাবে পোকা দমন করা যায়, দুইটি পদ্ধতির নাম লেখুন। তোমাদের পরীক্ষার হলে যখন বলবে দুইটি জৈবিক পদ্ধতির নাম বলুন, তখন তো তুমি বায়োলজিক্যাল কন্ট্রোলের দুইটা সিস্টেম কি। আমি তোমাদেরকে বলছিলাম না, পার্চিং, ধান খেতে ডাল পুঁতে দেওয়া। ডাল পুঁতে দিলে সেখানে পাখি বসবে, পাখি এসে পোকা খাবে, খুবই সিম্পল। তারপরে তোমার আলোক ফাঁদ হতে পারে। তারপরে তোমার জৈবিক পদ্ধতির মধ্যে তোমার আরো আমরা বিভিন্ন রকম বোটানিক্যাল ইনসেক্টিসাইড দিতে পারি জমিতে। এই তো এটা গেল বাংলাদেশ অনুমোদিত কিছু আগাছানাশকের কার্যকারিতা সংক্রান্ত বিবরণী। এই থেকে কিছু, যেমন 2,4-D যদি তুমি শিখে রাখো, তাহলে এটা তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবে আগাছানাশক হিসেবে। 2,4-D এটা হচ্ছে আগাছানাশকের বাণিজ্যিক নাম প্রয়োগের সময় 3 থেকে 5টা পাতা জন্মানো পর্যন্ত প্রতি মাত্রায় কতটুকু দিতে হবে, হ্যাঁ। এই জিনিসগুলো তোমরা একটু শিখে রাখবা। মোটামুটি এখান থেকে সব পড়া লাগবে না, তুমি 2-3টা আগাছানাশক ভালো ভালো শিখে রাখবা। সেচ ও পানি ব্যবস্থাপনা। সেচ ও পানি ব্যবস্থার মধ্যে তোমার জমিতে কতটুকু পানি রাখতে হয় এটা নিয়ে তোমার এই যে দেখো তোমার এখানে আরো কথা আছে। একটু দাঁড়াও, আমরা যাই। এই যে এডব্লিউডি প্রক্রিয়াটা আছে, এগুলো দরকার নাই, এগুলো সেচের মেশিন টেশিন নিয়ে কথা বলা এখানে আছে, দেখার দরকার নাই, এগুলো তোমরা জাস্ট দেখে যাও। এই যে এডব্লিউডি প্রক্রিয়াটা দেখে রাখবা, এডব্লিউডি তে কিভাবে কত সেন্টিমিটারের থাকে, পাইপ থাকে। এডব্লিউডি প্রক্রিয়াটাকে আমি তোমাদের সাথে অলরেডি কথা বলছি, হ্যাঁ। এইখানে সেচ খরচ, সেচ খরচের ক্ষেত্রে তোমার এখানে বলা আছে, একটু দাঁড়াও। এডব্লিউডি এর মাধ্যমে এই দেখো আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে 1 কেজি বোরো ধান উৎপাদনে প্রায় 3,000 থেকে 5,000 লিটার পানির প্রয়োজন হয়। আসলে বাংলাদেশে পানি কতটুকু প্রয়োজন হয় দেখা যাচ্ছে যে আসলে 1,000 থেকে 1,600 লিটার আমাদের দেশে দরকার পড়ে। হুম। তো এখানে এই জিনিসগুলো শিখে রাখবা, এখানে কত পার্সেন্ট কমানো সম্ভব। তারপরে এখানে লাস্টের দিকে পেজ যেগুলো আছে, এই যে আমরা যেখানে যে পেজগুলোতে আছে, এগুলো তোমার খুব বেশি দরকার নাই। ধান খেতে বিভিন্ন প্রযুক্তি টযুক্তি লেখা আছে, সোলার পাম্প টাম্প সম্বন্ধে লেখা আছে। হ্যাঁ, এই দেখো এবার আসছি আমরা কিছু পোকার নাম। সেই পোকার নামের মধ্যে তোমার আমাদের একটা পোকা হচ্ছে মাজরা পোকা, হলুদ মাজরা পোকা, পামরি পোকা, বাদামি ঘাস ফড়িং। এখানে তোমার এইগুলা দরকার নাই কখন আক্রমণ করে, কিন্তু একটা জিনিস দেখে রাখতে হবে। তোমাকে যদি বলে মাজরা পোকা, এটা আমরা এন্টোমোলজিতে আবার পড়বো। তোমাকে যদি বলে যে মাজরা পোকা আক্রমণ করলে কি কি ইয়ে হয়, সিমটম হয়, পামরি পোকা কি সিমটম হয়, বা ঘাস ফড়িং আক্রমণ কি সিমটম হয়, বা গান্ধী পোকার সাইন্টিফিক নেম কি, হ্যাঁ। গান্ধী পোকার সাইন্টিফিক নেম কি বলতে পারবা? এই দেখো, তো এই জিনিসগুলো এই বই থেকে শিখে রাখতে হবে। মরা ডিক পাতা, দেখো আমরা অনেক ইংরেজি টার্ম আছে যেটা আমরা শিখে রাখবো। তোমার শিখে রাখবো এই কারণে, ইংরেজিটা আমরা ভালো পারি কিন্তু বাংলা পারি না, অনেকেই আছে। যেমন ধরো যে ইংরেজিতে আছে রাইস আর কাটিং ক্যাটারপিলার, এটাকে বাংলায় বলতেছে ধানের শীষ কাটা লেদা পোকা। শুনতে একটু কেমন লেদা লেদা বা এরকম মনে হচ্ছে। বা তোমার ইংরেজিতে আমরা বলি ধানের ফলস স্মার্ট অফ রাইস, দেখতে শুনতে ভালোই লাগে, কিন্তু বাংলায় তুমি হয়তো বা ওই রোগটার নামই জানো না, বাংলায় এটাকে বলা হয় লক্ষ্মীর গু। এই যে তোমার নামগুলো, এই নামগুলো তোমাদের জেনে রাখতে হবে, না হলে তোমার হবে কি, বাংলায় যদি এরকম রোগের নাম আসে, তোমরা এটা তো পড়ি নাই কিন্তু আসলে তুমি এটা পড়ছো, কিন্তু এটার নামটা তুমি জানতেছো না। আচ্ছা, এই গেল তোমার শীষ কাটা লেদা পোকা, এই গেল। তারপরে এই দেখো গল মাছি, নলি মাছি। আসলে নলি মাছি তুমি জানো না, গলমিস। এগুলোর সিমটম গুলা শিখে রাখতে হবে। আমি সিমটম গুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা প্যাথোলজিতে বলো, অ্যান্টোমোলজিতে বলো, যে কোনো জায়গায় এটা তোমার লাগবেই। আমাদের অ্যাপ্লাইড নলেজ এটাই যে তোমার সরাসরি ধান গাছে কি রোগ হচ্ছে, সেই রোগগুলো তোমাকে বলবে যে দেখো কারেন্ট পোকা কি। কেউ কি বলতে পারো কারেন্ট পোকা কি? কাউকে কোনো ক্লাসে বলছিলাম মনে হয়, কেউ একজন বলো। স্যার বিপি, বাদামি ব্রাউন গাছ ফুরি, হ্যাঁ, বাদামি ব্রাউন ঘাস। প্ল্যান্ট হপার।
হ্যাঁ 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 হ্যাঁ, ব্রাউন প্লান্ট হপার। তাহলে এই যে দেখো, এই বাদামি ঘাস ফড়িংটা তোমার এই এটাকে সাধারণ কৃষকরা কারেন্ট পোকা নামে ডাকে, কিন্তু এটা তুমি লিটারেচারে পাবা না। পরীক্ষায় হলে যদি আসে, আসলে তুমি কি লিখবা? সো এই জিনিসগুলো তোমার, এই যে এখানে দেখো বাদামি ঘাস ফড়িং, বাদামি ঘাস ফড়িং এর তোমার সিমটম কি, তোমার হপার বার্ন বলা হয়, এই একটা শব্দই তোমার যথেষ্ট, হপার বার্ন। হ্যাঁ, কোন মৌসুমে হয়, কখন হয়, কি সিমটমে হয়, এগুলা তোমার এই বই থেকে পড়তে হবে। থ্রিপস রাইস বাগ, যেটা গান্ধি পোকা। হ্যাঁ, এই যে গান্ধি পোকা, এটা কিভাবে খায়? গান্ধি পোকা কিন্তু খেতে আক্রমণ করে কখন জানো? দেখো লেখা আছে, গান্ধি পোকা ধানের দানায় স্যার দুধ। রিপ্রোডাক্টিভ স্টেজ। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ স্টেজে, স্পেশালি মিল্কিং স্টেজে দেখো ধানের দানায় দুধ সৃষ্টির পর্যায়ে আক্রমণ করে। দ্যাট মিন্স মিল্কিং স্টেজ অফ রাইস। যখন তোমার ইয়েটা হয়, মানে টিপ দিলে একটু মিল্কি একটা ইয়ে সিক্রেশন হয়, এটাই হচ্ছে ওই স্টেজটাই হচ্ছে পারফেক্ট স্টেজ। হ্যাঁ, সো এই জিনিসগুলো তোমার এটা তুমি এখন যদি তুমি মনে করো যে তুমি ভাববা যে এতটুকু এই রাইস বাগের মধ্যে সবকিছু বাদ দিয়া স্যারে কিন্তু ওই টপিকসটা পড়ায় না। এখন ওইটাই আসে। আবার দেখো তোমার এই যে থ্রিপস, এই থ্রিপস ধান খেতে তোমার একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাসকে ট্রান্সফার করে। সম্ভবত রাইস ইয়ে টুংরো ভাইরাস, টুংরো ভাইরাসকে, ভাইরাসের বাহক হচ্ছে থ্রিপস। তো এই জিনিসগুলা পড়তে হবে। তো কিছু ইনসেকটিসাইডের নাম মুখস্থ করতে হবে, 5-7টা ম্যাক্সিমাম। তারপরে ইঁদুর, ইঁদুরকে বলা হয় ইংরেজিতে বলে রডেন্ট, মানে হচ্ছে ইয়ে, এটাকে ইঁদুর মারার ইয়েটাকে বলা হয় রডেন্টিসাইড। রডেন্টিসাইড মানে হচ্ছে বিভিন্ন রকম তোমার মেরুদণ্ডী প্রাণী যেগুলো ক্ষেতের মধ্যে আক্রমণ করে, তাদেরকে বলা হয় রডেন্টিসাইড। তো ইঁদুরের কিছু তোমার ইয়ে শিখতে হবে। তো মোটামুটি এগুলো শিখলে ধানের রোগ বালাই ব্যবস্থাপনা। এই দেখো তোমার এইটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের ধানের প্রধান প্রধান রোগ সমূহ: টুংরো ভাইরাস কখন হয়, পাতা পোড়া, তারপরে কালচে রেখা, খোল পোড়া, ব্লাস্ট, খুল পচা। ইংরেজিতে তুমি শিখছো শীত ব্লাইট, শীত রট, কিন্তু এটাকে বাংলায় বলতেছে খুল পচা, খুল পোড়া। এগুলো দেখে রাখতে হবে, দেখলে তুমি করতে পারবা। আর টুংরো ক্ষেত্রে দেখো, এই যে টুংরো একটি ভাইরাস জনিত রোগ, সবুজ পাতা ফড়িং এ রোগের বাহক। তাহলে পরীক্ষার প্রশ্নটা হবে, কোন পোকার আক্রমণে ধান খেতে টুংরো রোগ বেড়ে যায়? এভাবে শিখতে হবে। সো মোটামুটি আমাদের এই জিনিসগুলো, পোকার পোকার আক্রমণ, ইয়ের আক্রমণ, এগুলো খুবই বাংলায় সহজ কথা। এগুলা দেখলেই তোমার মোটামুটি তোমাদের আমাদের আজকের ইয়ে শেষ। ধান থেকে তোমার এখানে ফসল কাটা, ঝাড়ানো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ধানের বীজ সংরক্ষণ, ধানের বীজ সংরক্ষণের ক্ষেত্রে দেখো আমরা কত ডিগ্রি তাপমাত্রায় এবং উজ্জ্বল প্রখরতে 2-3 দিন ভালোভাবে শুকানো, যাতে বীজের আর্দ্রতা শতকরা 12 ভাগের নিচে থাকে। তার মানে ধান যদি তুমি গোদামে সংরক্ষণ করতে চাও, সরি, ময়েশ্চার লেভেল 12%-এর নিচে রাখবা। এটাই প্রশ্ন আসে, বারবারই আসে। তোমরা ভেবো না যে তোমার এটা আসে না। তো এই জিনিসগুলো একেবারে সহজ এবং মুখস্থ করে ফেলা যায়। হ্যাঁ, এই আর কি। তো হাওর এলাকায় আকস্মিক বন্যা মোকাবেলা, এই বন্যা নিয়ে তোমার হাওর নিয়ে তো এবার প্রশ্ন হবে। সামনে তোমরা যে প্রশ্নগুলো পাবা, ধানের বন্যা, শৈত্যপ্রবাহ, অতিরিক্ত চিটা কি কারণে হয়, কোন সারের অভাবে ধানের চিটা হয়, এটা জানো তোমরা? কেউ বলতে পারবা? এই কেউ কি বলতে পারবা কোন সারের অভাবে চিটা হয় বেশি? কেউ কথা কয় না। স্যার বোরন কি? হ্যাঁ, বোরন। বোরন সারের অভাবে তোমার ছাড় ইয়ে হয়। তাহলে বোরন, বোরন সারটা যদি এই জমিতে দেওয়া হয়, তাহলে তোমার ধানে চিটা হবে না। সো এই জিনিসগুলো একটু দেখে রাখলে মোটামুটি আমাদের এই ধান আবাদের যন্ত্রপাতি, এগুলো কিছু দেখে রাখবা। কোন সময় কোন ধানটা তোমার ইয়ে ক্ষয় উপযোগী ধান, এগুলো খুব বেশি দরকার নাই। ধান আবাদের যন্ত্রপাতি, এগুলো কোন ধান, কোন যন্ত্র দিয়ে কি কাজ করে, একটু জাস্ট দেখে রাখলে তোমার এগুলা পরীক্ষার হলে আসলে তুমি লিখতে পারবা। ঠিক আছে? সো যেমন ধরো, তোমাকে যদি বলে একটা কম্বাইন্ড হারভেস্টার দিয়ে একদিনে কতটুকু জমির ধান কাটা যায়, বা একটা রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে একদিনে কতটুকু জমিতে ধান রোপণ করা যায়, এরকম প্রশ্ন হতে পারে। সিড রিপার দিয়ে কি করে, তারপরে তোমার আহ, ইয়ে আমরা এক সময় বাংলাদেশে ধানের মধ্যে প্রথম যখন, মানে রবি মৌসুমে ধান চাষের জন্য প্রথম বাংলাদেশে যে জাতটা ইরি থেকে আসছিল, সেই ধানের জাতের নাম ছিল ইরি IR8।
সেই আয়ার থেকে ইরি নাম শুরু হলো, এরপর থেকে বাংলাদেশে ধান আসলো ব্রি। কিন্তু বাংলাদেশের মানুষ এখনো বোরো মৌসুমে যে রবি মৌসুমে যে ধানটা হয় এটাকে বলে ইরি ধান। আসলে ইরি ধান বলতে কোনো ধান নাই। ইরি এখন আর বাংলাদেশে কোনো জাত আবিষ্কার করে না। সো মোটামুটি এই হচ্ছে আমাদের ইয়ে। এখন দেখো এই বইয়ের পিছনে খুব সহজ সহজ করে একটু দেখো, মানে মনে হবে যে এই জিনিস তো পড়ারই দরকার নেই, বইয়ের পিছনে অনেক কিছু থাকে না, ডায়েরির পিছনে থাকে। প্রয়োজনীয় পরিমাপ: 1 কেজি সমান সমান কত পাউন্ড, তোমার 1 কুইন্টাল সমান সমান কত কেজি, তোমার এই যে 1 একর সমান সমান কত বিঘা, 1 একর সমান সমান কত বর্গমিটার। তারপরে এই জিনিসগুলো কিন্তু 1 হেক্টর সমান সমান কত বর্গমিটার, এগুলো পরীক্ষায় একেবারে হুবহু প্রশ্ন আসে। 1 একর সমান সমান কত বর্গমিটার, 4047 বর্গমিটার। এখন এটা যদি তুমি মুখস্থ না করো, এই এই জায়গা থেকে যদি না পড়ো, তো তুমি পারবা না। 1 নাম্বার কম পাইলেই তোমার চাকরি হইলো না, শেষ। সোনা বাংলাদেশ। আমার আজকের ক্লাস এতটুকু পড়ানোর কথা ছিল, কারো কোনো কথা থাকলে। মানে ইন্টারনেট চলে গেছিল, মানে আমি তোমাকে কিছু নির্দেশ। এই আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি শোনা স্যার, এখন শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে। আচ্ছা, আমি যে আজকে ক্লাস নিলাম এটা কিন্তু খুব আহামরি কিছু না, কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম কোন কোন জায়গায় থেকে প্রশ্ন হতে পারে। যেমন ধরো, গান্ধি পোকা কোন স্টেজে আক্রমণ করে, বাদামি এই ঘাসফড়িং কি কি করে, ধানের পাতার গোড়ায় পেঁয়াজের মতো হয়ে যায়, এটা কিসের কারণে হয়, গলমেজের কারণে হয়। এই যেরকম ছোট ছোট জিনিসগুলা তোমার এখানে প্রচুর প্রশ্ন আছে। তোমরা মনে হচ্ছে যে এটা খুব সহজ জিনিস, কিন্তু এগুলা কিন্তু মুখস্থ করার জিনিস, এটা এমন কিছু না যেটা বোঝার কিছু হবে।